দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিল্লি বিধানসভায়। রাত পোহালেই দিল্লির ভোট গণনা। ভোটারদের মন বুঝতে বিভিন্ন বেসরকারি সংস্থার সমীক্ষায় গত দুদফায় আপের যে একচ্ছত্র আধিপত্য ছিল তার অবসান হতে পারে বলে আভাস মিলেছে সবকটি রিপোর্টে। যদিও বুথ ফেরত সমীক্ষার সব মিলবে এমন নয়, তাই আপের হ্যাট্রিক নাকি 27 বছর পর পদ্মের পুনরুদ্ধার, তার জবাব পেতে শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিল্লির কুর্সি কার দখলে থাকবে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। এবার লড়াই ত্রিমুখী হলেও ফের ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হ্যাট্রিক করতে চলেছে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় চমক। বুধবার দিল্লির 70টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার জাদু সংখ্যা 36। হিসেব বলছে 27 বছর পর দিল্লির মসনাদের দখল নিতে পারে গেরুয়া শিবির। কেজরির কপালে চিন্তার ভাঁজ। আয়কর ছাড়ের ফায়দা পাচ্ছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। চাণক্য স্ট্র্যাটেজিজ আপকে দিচ্ছে 25 থেকে 28টি আসন, বিজেপিকে 39 থেকে 44টি আসন, কংগ্রেসের জন্য বরাদ্দ 2 থেকে 3টি। জেভিসি আপ 22 থেকে 31, বিজেপি 39 থেকে 45, কংগ্রেস 0 থেকে 2টি। ম্যাট্রিজ আপ 32 থেকে 37, বিজেপি 35 থেকে 40, কংগ্রেস 0 থেকে 1টি। পিমার্ক আপ 21 থেকে 31, বিজেপি 39 থেকে 49, কংগ্রেস 0 থেকে 1। পিপলস ইনসাইট আম আদমি পার্টি 25 থেকে 29, বিজেপি 40 থেকে 44, কংগ্রেস 0 থেকে 2। পিপলস পালস আম আদমি পার্টি 10 থেকে 25, বিজেপি 51 থেকে 60, কংগ্রেস 0। পোল ডায়েরি আম আদমি পার্টি 18 থেকে 25, বিজেপি 42 থেকে 50, কংগ্রেস 0 থেকে 2টি। বেশিরভাগ সমীক্ষা সংস্থাই বিজেপিকে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে রেখেছে। তবে বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও অনেক ক্ষেত্রে তা মেলে না। গত লোকসভায় বিজেপি একাই 350-র বেশি আসন পেতে পারে বলে বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এলেও বাস্তবে ফারাক ছিল আসমান জমিন। এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফাটল দেখা গিয়েছিল ইন্ডিয়া জোটে। এই নির্বাচনে কংগ্রেস ও আপ শুধু যে আলাদা লড়েছে তাই নয়, গোটা প্রচার জুড়েই আপ ও কংগ্রেস নেতারা একে অন্যের বিরুদ্ধে তোপ দেগে গিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, দিল্লিতে কি ফিকে হবে কেজরির জাদু? মোদি ম্যাজিকে ভর করে দিল্লি বিধানসভায় পদ্ম ফুটবে? উত্তর মিলবে 8ই ফেব্রুয়ারি। তবে তার আগে 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তুঙ্গে তরজা। কলকাতা টিভি। শরিক দলের মধ্যে আসন বন্টনের সাবেকি ফর্মুলা বদলাতে চায় বামফ্রন্ট। রাজ্যে ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 দশক পরেও বামেদের অবক্ষয় অব্যাহত। বিধানসভা ও রাজ্য থেকে লোকসভায় প্রতিনিধিত্ব শূন্য। বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শরিক দলের সঙ্গে আগামী বিধানসভা ভোটের আসন বন্টনের চর্চা শুরু বামফ্রন্টে। রাজ্যে প্রায় 3.5 দশক ক্ষমতায় থাকার পর কেটে গিয়েছে প্রায় 14.5 বছর, কিন্তু বামেদের অবক্ষয় অব্যাহত। অস্তিত্বের সংকট থেকে মুক্তি পেতে মরিয়া ফ্রন্ট নেতৃত্ব আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির লক্ষ্যে শরিক দলের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করতে চলেছে রাজ্য নেতৃত্ব। 1977 সালে বামফ্রন্টের সূচনা লগ্ন থেকে রাজ্যের জেলায় জেলায় শরিক দলের শক্তির নিরিখে যে ফর্মুলায় আসন বন্টন করা হতো, পরিবর্তিত পরিস্থিতিতে তা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যদিও ফ্রন্ট নেতৃত্ব যান্ত্রিকভাবে সেই সাবেকি ফর্মুলায় আসন বন্টন করায় বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে। একদা উত্তরবঙ্গের কোচবিহারের ফরওয়ার্ড ব্লক, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ 24 পরগনার একাংশে আরএসপি, অবিভক্ত মেদিনীপুরে সিপিআই এর সাংগঠনিক শক্তি ছিল। সেই ভিত্তিতে আসন বন্টন করা হয়, অথচ ওই সব তথাকথিত বাম শরিক ঘাঁটির আর কোনো অস্তিত্বই নেই। বামফ্রন্ট সূত্রের দাবি, বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই আগামী বিধানসভা নির্বাচনে আসন বন্টনে নতুন ফর্মুলা তৈরি করা হবে। একই সঙ্গে বৃহত্তর পরিসরে ফ্রন্ট বহির্ভূত দলের সঙ্গে সম্ভাব্য আসন রফার কথা মাথায় রেখেই ওই পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে। ফলে সিপিএম এর নিজেদের আসন বিন্যাসেও বদল অনিবার্য হয়ে পড়বে। কলকাতা টিভি। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 জনের। গুরুতর জখম অবস্থায় একজন কল্যাণী হাসপাতালে ভর্তি। কল্যাণীর রথতলায় বাজি তৈরির সময় বিস্ফোরণ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। নদিয়া জেলা প্রশাসনের কাছে বিস্তারিত জানতে চাইলেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে গ্রেফতার বাজির মালিক।
কল্যাণী থানার রথতলা রোহিতপল্লীর ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের। মৃতরা হলেন ভারতী চৌধুরী বয়স 60, রুমা সোনার বয়স 35, অঞ্জলি বিশ্বাস বয়স 60, দুর্গা সাহা বয়স 40, আহত উজ্জ্বলা ভূঁইয়া বয়স 40। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি এক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। একটি বাড়ির পিছনে বাঁশ দিয়ে ঘেরা টিনের বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ ও দমকল বাহিনী। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালায় পুলিশ। বিস্ফোরণের সঠিক কারণ সন্ধানে পুলিশ। মৃতরা সবাই ওই কারখানার কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে, তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে দমকলতে গাড়ি এখানে আসবে, কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই। তো সবাই মিলে চেষ্টা করি যাতে আগুনটা নিভে, যাতে এখান থেকে যে কারখানার ভেতরে আছে তাদেরকে যাতে বের করে আনতে পারি। তো একজনকে বের করে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি মানে আগুন যখন নিভাচ্ছি, মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে যখন, তখন আগুন নিভাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা যখন বাড়িতে বসে রয়েছি দুপুরবেলা, মানে এবার তখন আমরা ভাইব্রেশন এবং বিকট শব্দে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, এসে দেখি যেমন আগুনের গোলা যেমন হয়, সেই আগুনের গোলাটা উপর দিকে উঠতে থাকে এবং টিনগুলো এবং বাড়িগুলো যেগুলো গাছগুলো পুরো গাছে আগুন ধরে যায়। তো আমরা এসে জল দেওয়ার চেষ্টা করি, আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু এটা বাজির কারখানা, তো যার জন্য আমরা এই জল দিতে গিয়েও সেটা মানে ভয় পাচ্ছি, জলটা দেবো কোথাও না, ওখান ভিতর থেকে বিস্ফোরণটা আবার হবে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। উল্লেখ্য 2023-এ এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 12 জনের। দত্তপুকুরেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এরপরও কি টনক নড়ল না প্রশাসনের? কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও সুরক্ষা ব্যবস্থা কি ঠিক ছিল না? কল্যাণীর কারখানা নিয়ে উঠছে প্রশ্ন। কল্যাণী থেকে সুবল মজুমদার, কলকাতা টিভি। আরজি করে নির্যাতিতা তরুণীর পরিবারের আবেদন নাকচ সুপ্রিম কোর্টে। দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না দেশের শীর্ষ আদালত। পুনরায় সিবিআই তদন্তের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর দাবি ছিল পরিবারের। 2 আবেদনই নাকচ সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অভিযোগের কথা জানিয়েছিল আরজি করে নির্যাতিতার চিকিৎসকের পরিবার। ফের সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। হাইকোর্টে মামলা ফেরানো হোক, আবেদনে জুড়েছিল সেই দাবিও। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলা দুটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন। দ্রুত শুনানির প্রয়োজন নেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। আরজিকর কাণ্ডে নির্যাতিতা পরিবারের আবেদনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদনে কর্ণপাত করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন এই আবেদনে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। মূলত এর আগে সুপ্রিম কোর্টে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয় সিবিআই এর তদন্তের গাফিলতির বেশ কয়েকটি দিক নিয়ে। আগামী 17ই মার্চ হবে সিবিআই এর পুনর্তদন্ত সংক্রান্ত মামলার শুনানি। এর আগেও আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্ট নতুন আবেদন করার পরামর্শ দিয়েছিল পরিবারকে। পরে আগের আবেদন প্রত্যাহার করে নেন পরিবারের আইনজীবী। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে এক ও একমাত্র দোষী বলে জানিয়েছিল সিবিআই। ঘটনার নৃশংসতাকে মাথায় রেখে সিবিআই এর এই দাবি মানতে চায়নি নির্যাতিতার পরিবার। পুনরায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। আইনজ্ঞ মহল মনে করছে আরজি করের যে মূল মামলা 17ই মার্চ নির্ধারিত রয়েছে, সেই দিনই পরিষ্কারভাবে এই দুটি আবেদনেরও শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন পিছল। হাইকোর্টে মামলা চলাকালীন চার্জ গঠন নয়। সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আশিস পান্ডের আবেদন গৃহীত কলকাতা হাইকোর্টে মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগের পাশাপাশি উঠে এসেছে দুর্নীতির বড়সড় অভিযোগ। তদন্ত চলাকালীন নাম জড়িয়েছে একাধিক জনের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন পিছল। হাইকোর্টে মামলা চলাকালীন চার্জ গঠন নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি
জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চের। এদিন কি বলল কোর্ট? মামলার সব অভিযুক্তদের সংযুক্ত করতে হবে। শনি ও রবিবার সিবিআই অফিসে সমস্ত নথি পর্যবেক্ষণ করতে হবে। কোনো নথি বাকি থাকলে সিবিআইকে সেই সব নথি হস্তান্তর করবে অভিযুক্তদের আইনজীবী। সোমবার নিম্ন আদালতে আইনজীবীদের নিশ্চিত করতে হবে যে তারা সমস্ত নথি পেয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টেও সেই বিষয়ে রিপোর্ট দিয়ে নিশ্চিত করতে হবে অভিযুক্তদের আইনজীবীদের। বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, আদালত চায় না নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্ব হোক, তবে পাশাপাশি অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী সুযোগ দিতে হবে। মঙ্গলবার পরবর্তী শুনানি। হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মামলাটি সাধারণ মামলা নয়। এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া প্রয়োজন। অভিযুক্তরা যেন বিচার প্রক্রিয়ায় আইন অনুযায়ী সুযোগ পান। বিচারের ক্ষেত্রে যেন তাড়াহুড়ো না হয়। নির্দোষরা যেন শাস্তির মুখে না পড়েন, এই বিষয়টি নিশ্চিত করতে চাইছে হাইকোর্ট, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। সরকারি ভাতা নিয়েও বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা। রাজ্যের বিভিন্ন জেলার 19 জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ। 19 জন সরকারি চিকিৎসককে স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ। 12-20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ তদন্ত কমিটির। বিনা অনুমতিতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা। স্বাস্থ্য ভবনের নজরে 19 জন নন প্র্যাকটিসিং চিকিৎসক। 12 ও 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ। আরজি করের নির্যাতিতা বিচার পায়নি এখনো। এই আবহে স্বাস্থ্য দফতরের শাস্তির কোপে 19 চিকিৎসক। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালে কর্মরত বেশ কিছু নন প্র্যাকটিসিং চিকিৎসক সরকারি অনুমতি ছাড়াই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে প্র্যাকটিস করছেন। 12 ও 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ 19 চিকিৎসককে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কোনোভাবেই যাতে রাজ্যে চিকিৎসা করতে আসা রোগীদের চিকিৎসায় কোনো গাফিলতি না হয়। তিনি আরও জানিয়েছিলেন, সরকারি হাসপাতালে যুক্ত থাকা চিকিৎসকরা সরকারি নিয়ম না মেনে প্রাইভেট প্র্যাকটিস করছেন, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এবার এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। শাস্তির কোপে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকরা। ওই চিকিৎসকরা হলেন প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতিম গিরি, অমিত কুমার হালদার, শিব শঙ্কর দে, ভজন চন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সামিউল্লাহ লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল, সৌম্য পাল, অনিক দাস। কিছু নথি তাদের সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। সেগুলি হল, বর্তমানে তারা সরকারিভাবে কত টাকা মাইনে পান সেই সংক্রান্ত কাগজ, বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে প্র্যাকটিসের জন্য সরকারের অনুমতি নিয়েছেন কিনা তার শংসাপত্র, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই 19 জন চিকিৎসক। কলকাতা টিভি। শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা অফিসে কর্মী বিক্ষোভ। দলীয় সভাপতির ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ, এবং যেখানে বলা হচ্ছে যে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের কমিটিতে রাখার প্রাধান্যের অভিযোগ। নির্বাচন প্রক্রিয়ায় আমার কোনো ভূমিকা নেই দাবি জেলা সভাপতির। শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা অফিসে কর্মী বিক্ষোভ। তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখে থাকেন কর্মীরা। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের কমিটিতে প্রাধান্যের অভিযোগ। নির্বাচন প্রক্রিয়ায় আমার কোনো ভূমিকা নেই, এমনটাই দাবি জেলা সভাপতির। জেলা সভাপতির অফিসে তালা লাগিয়ে দলীয় সভাপতির ঘরে বিক্ষোভ। শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলা অফিসে কর্মী বিক্ষোভ। দলীয় সভাপতির ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের কমিটিতে প্রাধান্যের অভিযোগ। নির্বাচন প্রক্রিয়ায় আমার কোনো ভূমিকা নেই দাবি জেলা সভাপতির। সময় বিভ্রাটে গোসা মন্ত্রী মহোদয়ার। ভুল সময় জানিয়ে মন্ত্রীকে আমন্ত্রণ, অপমানিত হয়ে মঞ্চ ছাড়লেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। ঘটনাটি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। অপমানের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। শুরু হয়েছে বিতর্ক।
বিপত্তি। অপমানিত বোধ করে মঞ্চ থেকে নেমে গেলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয় মন্ত্রীকে। আমন্ত্রণপত্রে সকাল 9টা লেখা থাকলেও মন্ত্রীকে জানানো হয় 10:30 নাগাদ এলেও চলবে। সেই মতো তিনি অনুষ্ঠানে হাজির হন, কিন্তু তার আসার আগেই হয়ে যায় অনুষ্ঠানের উদ্বোধন। তাতেই ক্ষোভে মঞ্চ থেকে নেমে যান মন্ত্রী। মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল, এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? এত মান অভিমানের কি আছে? বিষয়টি খুব সামান্য বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আবার চিঠিতে লিখে দিচ্ছেন, ওটা এত মান অভিমান করলে হয় না। এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ। ঠিক আছে, আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়েছে একটু আসতে। ঠিকই আছে, উনি তো ছিলেন। মন্ত্রীর অভিযোগ মানতে চাননি বাঁকুড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবি, মন্ত্রীকে সঠিক সময়েই জানানো হয়েছিল। শিশু প্রতিযোগিতার কথা ভেবে আগেই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কাউকে 11টার সময় বলিনি। হ্যাঁ, যাক, এটা ঘরোয়া আলোচনা। মানে তো বোধ করেছেন তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা নিয়ে, সেটা আপনারাও দেখেছেন। আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি। আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি, এবং আপনারা অলরেডি 9টা 9:30-র মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই। অনুষ্ঠানের সময় নিয়ে ভুল বোঝাবুঝি মন্ত্রী ও জেলা নেতৃত্বের মধ্যে। মন্ত্রীর ক্ষোভে বার্ষিক ক্রীড়ার অনুষ্ঠানে সামান্য তাল কাটলেও বিষয়টি মিটে যাবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। তবে বিভ্রান্তি কেন হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ভরসন্ধে ডানকুনিতে শুটআউট, দিল্লি রোডের কাছে গুলিবিদ্ধ যুবক। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে গুলি, ভর্তি শ্রীরামপুর হাসপাতালে। কি কারণে গুলি তার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুরে বিজেপির আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা জানা যাচ্ছে, গুলিবিদ্ধ যুবক, ডানকুনিতে শুটআউট। ভরসন্ধে ডানকুনিতে শুটআউটের ঘটনা। দিল্লি রোডের কাছে গুলিবিদ্ধ যুবক, বাইক নিয়ে বাড়ি ফেরার পথে গুলি, ভর্তি শ্রীরামপুর হাসপাতালে, এমনটাই জানা গিয়েছে। পাপ্পু সাত্রা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পাপ্পু, ঠিক কি কারণে শুটআউট, কি জানা যাচ্ছে? ভোর সন্ধ্যাবেলাতেই যেভাবে শুটআউট কিন্তু দিল্লি রোডে দাঁড়িয়ে হয়েছে, তাতে করে এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, যেটা আমরা জানতে পারছি স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে, যে এই ছেলেটি পেশায় কিন্তু একজন জেসিবি গাড়ির চালক। তিনি কাজ থেকে তিনি বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হয়েছে, একেবারে দিল্লি রোডের ওপরেই। কিন্তু কি কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। যদিও চন্দ্রনগর পুলিশ কমিশনারের আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু এই গোটা ঘটনা তদন্তে নেমেছে, এবং পাশাপাশি একে কিন্তু ঘটনার পরে কিন্তু শ্রীরামপুর হাসপাতাল থেকে নিয়ে যায়। এই মুহূর্তে একটা আপডেট দিয়ে রাখবো, এই গুলিবিদ্ধ যুবকের কিন্তু ইতিমধ্যেই কিন্তু মৃত্যু ঘটেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে পুলিশের তরফ থেকে এখনো কিন্তু মৃত ঘোষণা করা হয়নি, এবং যে এলাকাতে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু চন্দ্রনগর পুলিশ কমিশনের আধিকারিকরা তারা কিন্তু স্পটটিকে ব্যারিকেড করে ঘিরে গেছে, এবং যে বাইক করে ফিরছিলেন সেই বাইকটাকে কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে গেছেন, এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কিন্তু তল্লাশি শুরু করেছে, যাতে আততায়ীরা যারা গুলি করেছে তাদের ধরা যায় কিনা, এবং বিভিন্ন জায়গায় যে সিসিটিভি মোতায়েন করা আছে সেই সিসিটিভি ফুটেজে কিন্তু আধিকারিকরা খতিয়ে দেখছেন। ভাস্বতী, ধন্যবাদ পাপ্পু। কঙ্গোতে এখন গৃহযুদ্ধের পরিস্থিতি। গত সপ্তাহে কঙ্গোর গোলা শহরে দখল করে নেয় বিদ্রোহীরা। তারপর থেকেই শুরু বিশৃঙ্খলা। কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যা, এবং এই ঘটনার ছবি সামনে আসতেই শিউরে উঠেছে বিশ্বের মানুষ।
বিদ্রোহী গোষ্ঠী গুমা শহরে প্রবেশ করলেই গোটা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। গুমার একটি জেল থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটে। সেই সময় জেলের মহিলা ওয়ার্ডেও কয়েকশো কয়েদি ছিলেন। অভিযোগ, তাদের প্রত্যেককে ধর্ষণ করা হয়, তারপর জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কঙ্গোর গৃহযুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলায় সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নামানো হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত তদন্তের জন্য জেলের ভিতর প্রবেশ করতে পারেনি। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা গোমার কেন্দ্রস্থলে পৌঁছানোর পরপরই সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। তবে কারাগারে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যদিও কঙ্গো সরকারের অভিযোগ, বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে মধ্য আফ্রিকারই একটি দেশ রুয়ান্ডা সহ আমেরিকা, ফ্রান্স ও পশ্চিমী শক্তির একাংশ। তারা সরকারকে উৎখাত করতে চাইছে, যদিও রুয়ান্ডা সরকার বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে। কলকাতা টিভি। সেরা 10 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।